সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জীবক। তবুও পুরনো প্রতিজ্ঞার জন্য গুরুদক্ষিণা হিসাবে জীবককে আচার্য আত্রেয়র দাস হয়ে থাকতে হবে। শিলভদ্র জীবকের বদলে নিজে দাসত্ব গ্রহণ করতে চেয়েছে, কিন্তু জীবক তা মেনে নিতে রাজি নয়। এত উচ্চ স্তরের শিক্ষা লাভের পরেও জীবক গুরুর দাস হয়েই থাকবে এই সিদ্ধান্ত নেয়। প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবে না জীবক। আত্রেয় গম্ভীর মুখে চুপ করে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টে দেখছে জীবককে। এখন আত্রেয় কি করে, কোন সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে আছে আচার্য বরুণ দত্ত, আচার্য মিহির, শিলভদ্র এবং মণিভদ্র। আচার্য আত্রেয়র মুখে হাসি ফুটে ওঠে। জীবক ওর পায়ের কাছে বসে আছে। স্নাতক উপাধির স্বীকৃতি হিসাবে পাওয়া হলুদ উত্তরীয় খুলে রেখেছে গুরুর পায়ের কাছে। আত্রেয় জীবককে দু হাতে তুলে দাঁড় করায়। স্নিগ্ধ হাসি হেসে বলে, জীবক, তুমি জ্ঞান বিদ্যায় শ্রেষ্ঠ, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন মেধাবী। তুমি এক আশ্চর্য প্রতিভা, আবার কর্তব্যে অবিচল, প্রতিজ্ঞায় স্থির। তোমার আচরণে আমি মুগ্ধ হয়েছি বৎস। তোমার মতো শিষ্যের আচার্য হতে পেরে আমার শিক্ষক জীবন আজ ধন্য। তুমি আগামীর সূর্য, কৃষকদের পথপ্রদর্শক। ভবিষ্যতে আরো অনেক মানুষকে তুমি তোমার চিকিৎসার দ্বারা জীবন দান করবে। সেই জন্যই তো তুমি জীবক। সেই তুমি কিভাবে আমার মতো একজন সামান্য আচার্যের দাস হয়ে থাকতে পারো? আজ এই মুহূর্তে আমি তোমাকে সকল প্রতিজ্ঞার বন্ধন থেকে মুক্তি দিলাম। যাও, নিজের দেশে ফিরে অসুস্থ রোগগ্রস্ত মানুষদের সেবা করো। যাও বৎস। আত্রেয় মাটিতে লুটানো উত্তরীয় আবার পরিয়ে দেয় জীবককে। জীবক আনন্দে আত্মহারা হয়ে পড়ে ও গুরুকে প্রণাম করে। আবার মণিভদ্র ও শিলভদ্র কৃতজ্ঞতায় গুরু আত্রেয়কে প্রণাম করে। আচার্য মিহির খুব খুশি হয় আত্রেয়র এই সিদ্ধান্ত শুনে। ওরা সকলে বেরিয়ে পড়ে শল্যাগার থেকে। পরদিন সকালে তক্ষশিলার আশ্রম থেকে বিদায় নেবে জীবক। অতি ভোরেই ও প্রস্তুত হয়ে গেছে। বিশেষ কিছুই সঙ্গে নেওয়ার নেই। কয়েকটা পোশাক আর নিজস্ব সংগ্রহের বেশ কিছু পুঁথি, সেগুলো একটা পুঁটলিতে ভরে জীবক বেরিয়ে আসে ওর কুটির থেকে। বাইরে দাঁড়িয়ে চারিদিক দেখতে থাকে। এই আশ্রম ওকে নতুন জীবন দান করেছে। হ্যাঁ, রাজবাড়ির মতো আরাম আয়েশ আর সুখাদ্য ভোজন এখানে ছিল না। শারীরিক কষ্টের জীবন ছিল। রাজপ্রাসাদ নয়, পর্ণকুটির। সোনার পালঙ্ক নয়, তৃণশয্যা। তবু এই পুণ্যক্ষেত্র জীবককে সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণ করার। এর প্রতিটি ধূলিকণা, গাছ, সরোবর, পাখি, ফুল সব কিছুর প্রতি বিনম্র নমস্কার জানায় জীবক। এতদিন নিজের দেশে ফেরার জন্য উতলা হয়েছিল, আর আজ এই তক্ষশিলাকে বিদায় জানাবার সময় ওর মনে হয় ও যেন দ্বিতীয়বার মাতৃভূমি ছেড়ে যাচ্ছে। কারণ এই দেশ, এই আশ্রম জীবককে নতুন জীবন দিয়েছে। সহপাঠী বন্ধুরা এসেছে ওকে বিদায় জানাতে। সকলেরই খুব মন খারাপ। সবাই কিছু উপহার এনেছে জীবকের জন্য। মণিভদ্র ওকে ছোট একটা রূপোর কৌটো দেয়, তার মধ্যে সূক্ষ্ম চিকিৎসার যন্ত্রপাতি। শিলভদ্র দেয় মূল্যবান চামড়ার থলে। সূর্যদত্ত গরিব ব্রাহ্মণের ছেলে। ওর সংগ্রহে এমন কোনো দামি জিনিস নেই যা জীবককে উপহার দিতে পারবে। তাই ও একগুচ্ছ পাহাড়ি ফুল এনে জীবকের সামনে ধরে। সূর্যদত্তর চোখের দিকে তাকায় জীবক।
ভালোবাসার অশ্রু সেখানে টলমল করছে। জীবক ভাবে, এই চোখের জলের চেয়ে বড় উপহার আর কি আছে। সবাইকে বিদায় জানিয়ে জীবক আচার্য আত্রেয়র কুটিরের দিকে এগোয়। এগোতে এগোতে ভাবে, সেই 16 বছর বয়সে ও এসেছিল এই আশ্রমে। আজ ও 23 বছরের যুবক। 7 বছর পরে জীবক ফিরবে নিজের দেশে, মগধের রাজধানী রাজগৃহে। কিন্তু সে তো বহু দূরের পথ। তক্ষশিলা থেকে 192 যোজন পথ পাড়ি দিলে তবেই পৌঁছনো যাবে রাজগৃহে। যেদিন এসেছিল সেদিনও শূন্য হাত ছিল। আজও জীবকের হাতে কোনো অর্থ নেই। এতটা পথ ও ফিরবে কিভাবে? আবারও দুশ্চিন্তা গ্রাস করে জীবককে। এই ভাবতে ভাবতে জীবক গুরু আত্রেয়র কাছে আসে, গুরুকে প্রণাম করে। গুরু আশীর্বাদ দেয়, দীর্ঘজীবী হও। তারপর আত্রেয় ওর অধবাসের খুঁট থেকে কয়েকটি তামার মুদ্রা বের করে এগিয়ে ধরে। সে বলে, আমি জানি জীবক, এই মুহূর্তে কোন অনিশ্চয়তায় তুমি মনমরা হয়ে আছো। আমি সামান্য আচার্য ব্রাহ্মণ, ছাত্র পড়িয়ে জীবন ধারণ করি। এর বেশি সাধ্য আমার নেই বৎস। এই অর্থেই অনেকটা পথ যেতে পারবে তুমি। বাকি যা প্রয়োজন হয় তা তুমি নিজেই জোগাড় করে নিও। অর্থবিত্তের অভাব তোমার আর কোনোদিনও হবে না। এই তোমার শেষ অর্থ কষ্ট বৎস। বৎস, এবার তুমি এসো, আর দেরি করো না। আমি আশীর্বাদ করি তুমি তোমার ক্ষেত্রে সাফল্যের শিখর স্পর্শ করো। এসো বৎস, এসো। জীবক অভিভূত হয়ে যায় গুরুর এই দান পেয়ে। ছেলেবেলা থেকে আসল মা বাবার আদর যত্ন সে পায়নি। উল্টে তার জন্মের পরিচয় নিয়ে ঠাট্টা, টিপ্পনি, উপহাস, তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে। একটু ভালোবাসার জন্য কাঙালের মতো ঘুরেছে। অথচ দেখেছে আজ যে ভালোবেসে কাছে টানছে, কাল সেই তীক্ষ্ণ কাঁটার খোঁচায় ক্ষত বিক্ষত করছে। খুব আফসোস ছিল জীবকের, কিন্তু আজ সব আফসোস ওর চলে গেছে। এখন গুরুর সামনে দাঁড়িয়ে ওর মনে হচ্ছে ওর জীবন ধন্য। জীবন অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু বিনিময়ে এমন একজন আচার্য পেয়েছে জীবক। জীবক আবারও প্রণাম করে গুরু আত্রেয়কে। তারপর বেরিয়ে পড়ে আশ্রম থেকে। ওর বিগত 7 বছরের মায়ের মতো নিশ্চিত আশ্রয়কে বিদায় জানায় জীবক। গুরুর দেওয়া কয়েকটি তামার গান্ধার কাহন সম্বল করে জীবক পথপ্রান্তে এসে দাঁড়ায়। অপেক্ষা করে কোনো স্বার্থবাহর শকট পাওয়া যায় কিনা। স্বার্থবাহ মানে বণিকের দল। ওরা তক্ষশিলায় বাণিজ্য করতে আসে সারা বছর, ব্যবসা সেরে ফিরে যায়। রোজই এই পথে কোনো না কোনো দলের দেখা মেলে। প্রায় অর্ধেক প্রহর দাঁড়িয়ে থাকার পর জীবক এক ছোট পশমের পণ্যবাহী বণিকদের দেখা পায়। জীবক হাত উঁচু করে দাঁড় করায় তাদের। দলনেতা তার রথ থেকে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করে, বলো ভাই, দাঁড় করালে কেন? জীবক জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাচ্ছেন? বণিক পাল্টা জিজ্ঞেস করে, তাতে তোমার কি প্রয়োজনে ছোকরা? জীবক অনুরোধ করে, আমাকে একটু নিয়ে যাবেন? বণিক জানতে চায়, কোথায় যাবে তুমি? জীবক বলে, আমি যাব রাজগৃহে। বণিক নেতা বলে, কিন্তু আমরা তো রাজগৃহ যাব না, আমরা যাব সাকেত। সাকেত? জীবক চিন্তা করে, ও কি তাহলে সাকেত পর্যন্ত চলে যাবে এদের সঙ্গে? এরা রোহিতক, হস্তিনাপুর, মথুরা হয়ে শ্রাবস্তি যাবে, সেখান থেকে সাকেত। সাকেত গেলে জীবককে বারাণসী হয়ে রাজগৃহে ফিরতে হবে।
এ পথে জীবক আসেনি। আসার সময় গঙ্গা পার হয়ে বৈশালী থেকে উত্তরের শাক্য রাজ্য হয়ে শ্রাবস্তিতে এসেছিল, সেখান থেকে গান্ধার। সে বরং অনেক ঘুর পথ ছিল। সাকেত থেকে বেশ কম সময়ে রাজগৃহে পৌঁছানো যাবে। ওদিকে বণিকদের নেতা তাড়া দেয়। সে বলে, তাড়াতাড়ি বলো, তুমি কি সাকেত পর্যন্ত যাবে? গেলে চলো, না হলে আমাদের সময় নষ্ট করো না বাপু। জীবক তাড়াতাড়ি বলে, হ্যাঁ, যাব যাব। কত কাহন দিতে হবে? বণিক বিরক্ত হয়ে বলে, আরে সে হিসেব পত্তর পরে হবে বাপু, আগে উঠে পড়ো দেখি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। জীবক আর কথা না বাড়িয়ে উঠে পড়ে স্বার্থবহর রথে। রথ চলতে শুরু করেছে। বণিক জীবককে জিজ্ঞেস করে, তুমি কে হে? দেখে তো মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ কুমার। তক্ষশিলায় পড়তে এসেছিলে বুঝি? জীবক বলে, আমি ব্রাহ্মণ নই, আমি হলাম। নিজেকে ক্ষত্রিয় বলতে গিয়েও থেমে যায় জীবক। তারপর বলে, তবে হ্যাঁ, আমি তক্ষশিলায় পড়তে এসেছিলাম, এটা ঠিক কথা। জীবকের বর্ণের পরিচয় চাপা পড়ে যায়, যদিও বণিক তা নিয়ে খুব আগ্রহী বলে মনে হয় না। বণিক জিজ্ঞেস করে, তা স্নাতক হতে পেরেছো? বণিকের প্রশ্নে জীবক হ্যাঁ বলে। বণিক আবার জিজ্ঞেস করে, তা কি বিষয়ে স্নাতক হলে? জীবক উত্তর দেয়, আয়ুর্বেদ। বণিক লাফিয়ে ওঠে। আয়ুর্বেদ? ভেষজ বিদ্যায় স্নাতক? তার মানে তুমি ভীষক? আরে ভাই, আগে বলবে তো। কি ভাগ্য বলো দেখি, আহা কি ভাগ্য আমার। আর বলো না, আমার কোমরটা না কি টন টন করে তুমি জানো না। না আমি বসতে পারি না শুতে পারি। আরে মাথার যন্ত্রণা, রে বাপ রে বাপ। এই যে একবার ধরলে 3 দিন জানো। এদিকে দেখো, পেটটা কি গড়বড় করছে। যা খাই কিচ্ছু হজম হয় না বাপু। ওই ঢেকুর আর ঢেকুর, পেট ফুলে আমার একদম ঢোল হয়ে যায়। ওদিকে অর্শের যন্ত্রণায় আমি একেবারে কাবু। একটা কিছু ব্যবস্থা করে দাও তো দেখি বাপু। বণিকের একটানা এত কথা শুনে জীবক মিটিমিটি হাসে। সে বলে, সে না হয় ওষুধ কিছু দেওয়া যাবে, তার আগে বলুন সাকেত পর্যন্ত আমাকে কত মুদ্রা দিতে হবে? বণিক জীবকের পিঠে জোরে চাপড় মেরে বলে, আরে রাখো তোমার মুদ্রা। হ্যাঁ শোনো না, বলছি আমার পায়ের পাতায় না খুব ব্যথা, বুঝলে? চামড়া কেমন একটা হয়ে গেছে, খসখসে, মাঝে মাঝে রক্তও বেরোয়। একটা কিছু ওষুধ বলো দেখি বাপু।